বেনজিরের অঢেল সম্পত্তি থেকে শুরু করে ছাগল কাণ্ডে জড়িয়ে গেলেন এনবিআর কর্মকর্তা। সেই থেকে একের পর এক বেরিয়ে আসছে নানা দুর্নীতির চিত্র। তার মানে ক্ষমতায় কি আসলে দুর্নীতির উৎস, নাকি আসলে দুর্নীতিতে আমরা ডুবে যাচ্ছি? দেশ কতখানি সুস্থ আছে, কতখানি আমরা আসলে দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারবো, সেসব কিছু নিয়ে আজকের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, কতটা সুস্থ আছে দেশ, এই বিষয় নিয়ে আজকের আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ইস্কান্দার মির্জা শামীম, আওয়ামী লীগ নেতা, এবং আছেন জায়েদ আল মাহমুদ, রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইস্কান্দার মির্জা শামীম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে দুর্নীতির কথা আসলে আমরা দীর্ঘদিন ধরে শুনছি এবং টক অফ দ্য টাউন, বেনজিরের অঢেল সম্পত্তি হোক কিংবা এনবিআর কর্মকর্তার ছাগল কাণ্ডে জড়িয়ে যাওয়া থেকে শুরু করে তার স্ত্রী, আসলে তিনিও বলেছেন তিনি সবকিছু ম্যানেজ করে ফেলেছেন, টাকা দিয়ে তিনি সাংবাদিকদেরকেও কিনে ফেলতে পারেন। অর্থাৎ ক্ষমতাই কি আসলে সকল ধরনের দুর্নীতির উৎস, নাকি আসলে দুর্নীতি ক্ষমতার ভেতর ঢুকে গিয়েছে? ধন্যবাদ আপনাকে। শুভ সন্ধ্যা। যারা দেশ টিভির সুন্দর অনুষ্ঠান দেখছেন সকল দর্শক শ্রোতা, বিশেষ করে আমার রামমতি কমল লক্ষ্মীচারের সকল জনগণকে পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আর বিশেষ বিজ্ঞ আলোচক জায়েদ আলম ভাই, আসলে টক অফ দ্য টাউন এটা সবসময় কোনো না কোনোভাবে ছিল। দুর্নীতির যে বিষয় নিয়ে আজকে আলোচনা এসছে, বেনজির সাহেব বা এনবিআরের সদস্য মতিউর রহমান বা নতুন করে ফয়সাল বা আরও কিছু আছে, এটা থাকবে। আমরা তো মানুষ লোভের ঊর্ধ্বে না। যে চেয়ারে আছে তার সেই চেয়ারের মানে ক্ষমতার অপব্যবহার হোক এবং সে দুর্নীতিগ্রস্ত হোক, তাকে ওই চেয়ারটাকে বিশেষ করে যেটা আমরা সংবিধানের বা বাংলাদেশের রাষ্ট্রের যে কর্মরত কর্মচারীদের যে মানে নীতি আদর্শ আছে, সেগুলোকে জলাঞ্জলি দিয়ে যারা সেগুলো করে আসছে, যুগ যুগ ধরে সবাই করে আসছে। তো এবার এই বিষয়গুলা একটা পশু ছাগল কারণে কোরবানহাটে তার ছেলে ইফাত ছাগল কিনতে গিয়েছে, যে সেখানে 15 লক্ষ টাকার ছাগলের দাম। তো এই 15 লাখ টাকা কে কিনতে পারে একটি ছাগল? যে ছাগলের দাম শুনছি 1 লক্ষ টাকা দিয়ে সে কিনে নিয়ে এসছে সেই ছাগলের কুষ্টিয়া থেকে, সেই ছাগল 15 লক্ষ টাকা। তো এটা একটা উৎসবের বিষয় আছে, সেখানে বিভিন্ন মিডিয়ার কর্মী আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। ওই যে কেশব করতে সাপ বের হয়, এটাই তার একটা দৃষ্টান্ত। তো সেই থেকে এই ছাগল কাণ্ডের এটা পিতাকে এটা পরে কি করে এগুলো করতে করতে সব বেড়ে গেছে। এক পর্যায়ে মতিউ তার ছেলেকে অস্বীকার করছে, সে তার সন্তান না, সেটা হওয়ার জন্য। এখন আমি যেটা মনে করি, এই যে আজকে যে ছাগলকাণ্ড থেকে একটা বোবা পশু থেকে একটা দুর্নীতির যে একটা মানে হয়েছে, চিত্র ফুটে উঠছে, এইভাবে অসংখ্য দুর্নীতিবাজ এখনও আছে, বল তবিয়ত আছে, বিভিন্ন জায়গায় ফুটে উঠবে। কিন্তু এই দুর্নীতির সৃষ্টি আসলে কোথায় থেকে হয়েছে? এটা আমাদেরকে দুর্নীতির সৃষ্টি আসলে অনেকটা তো এই সরকারকে এক ধরনের দায়ভার নেওয়ার জায়গা সৃষ্টি হলো। সেখান থেকে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে দীর্ঘদিন ধরে আসলে তারা দুর্নীতি করতেছে, তো কোনো অস্বীকার করবার সুযোগ নেই। কিন্তু সরকারি যে ধরনের প্রতিষ্ঠানগুলো ছিল, বিশেষ করে দুদক কিংবা এনবিআর, তারা কেন এত দীর্ঘ সময় লাগলো? তারা কেন খুঁজে বের করতে পারলেন না এই দুর্নীতিগুলো? দুদক এনবিআর এখন অনেক শক্তিশালী এবং সরকার যেটা দুর্নীতির জন্য বিশেষ করে প্রথম শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং যে করুক তাকে আইনের আওতায় আনতে নিয়ে আসবে। প্লাস এই দুর্নীতির উৎস আমরা যদি একটু পিছনে তাকে দেখি, আমরা যেমন খালেদা জিয়া সরকার যখন ছিল, বিএনপি জামাত সরকার 1 সাল থেকে 6 সাল, ওই সময় কিন্তু তারা দুর্নীতিতে 4বার চ্যাম্পিয়ন হয়েছিল। এটা শুধু আমাদের না, আন্তর্জাতিকভাবে তারা দুর্নীতিতে হয়েছে। আজকে যে বেগম খালেদা জিয়া, আজকে যিনি উনি বিএনপি দুর্নীতি করলে যে আসলে আওয়ামী লীগেরও দুর্নীতি করতে হবে কিংবা দুর্নীতিকে প্রশ্রয় দিতে হবে, সেটি তো একেবারেই কোথাও বলার জায়গা নেই। এটা তো আওয়ামী লীগ দুর্নীতি, আওয়ামী লীগ বারবার বলছে তারা জিরো টলারেন্সে আছে দুর্নীতির বিষয়ে। দুর্নীতি করে না, এটা হলো ব্যক্তি করছে। কোন ব্যক্তির দায়, একটা সরকার, একটা রাষ্ট্রের কর্মচারীর দায় তো আওয়ামী লীগ বহন করতে পারে না। আমাদের তো আওয়ামী লীগ দিতে পারে না, এটা ব্যক্তি দায় হবে। তবে সরকার এটা যথাযথ ব্যবস্থা নিচ্ছে কিনা, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে
কাজ করতে কাজ পারছে করার কিনা সুযোগ দিচ্ছি সেটি না, নিয়েও সেটা কিন্তু আমাদের প্রশ্ন দেখার তৈরি বিষয়। হয়েছে। জায়েদ আল মাহমুদ, ঠিক এই প্রশ্নটি আপনাকে আমি করতে চাই। এই যে আসলে দীর্ঘদিন ধরে তারা এই ধরনের অঢেল দুর্নীতি করেছেন, আসলে অঢেল সম্পত্তি করেছেন, সেই জায়গাটি থেকে আসলে দুদক কিংবা এনবিআর এর মতো প্রতিষ্ঠানগুলো যাদের আসলে খুবই গুরুদায়িত্ব পালন করবার কথা ছিল, তারা এত দীর্ঘদিন কিছুই বুঝলেন না, নাকি তারা আসলে বুঝেও চুপ ছিলেন? ধন্যবাদ। টিভি সিটির সামনে এই মুহূর্তে দেশি বিদেশি দেশ টিভির আজকের অগণিত দর্শক শ্রোতা, টিভি সিটে আজকে যারা কলা কৌশলী, বিজ্ঞ উপস্থাপক, আমার সহ আলোচক, সকলকে অসংখ্য ধন্যবাদ। দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য একটা রাষ্ট্রের অনেকগুলো মেকানিজম, অনেকগুলো স্টেজ আছে এবং দপ্তর রয়েছে, এবং সবগুলো দপ্তরকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী অধ্যাদেশ বা আইন 1979 সালের একটি বিদ্যমান ছিল। সেই 1979 সালের আইনটি চলমান আছে। সেই আইনটিকে 22 সালে এসে অনেকটা রহিত করে দিয়ে তাদেরকে সেখানে বিভিন্ন রকম শাস্তি, তাদেরকে বিভিন্ন রকম আইনের আওতায় আনা, জবাবদিহিতে আনা, তাদের সম্পদের হিসাব দাখিল করা, বিভিন্ন বিষয় ছিল। ইতিমধ্যে তারা হিসাব দিতে অনীহা প্রকাশ করতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তারা ছাড় চাচ্ছে। পুলিশ তাদের প্রবিধান আছে, পুলিশ প্রবিধান আছে, সেখানে সম্পত্তি কেনাবেচা করতে হলে অন্য জেলায় বা যেই জেলায় চাকরি করতেছে সেই জেলায় সম্পত্তি কেনাবেচা করতে হলেও তাদেরকে হিসাব কিতাব দিতে হয়। এই সমস্ত বিষয়গুলো তারা কেউ মানছে না। প্রধানমন্ত্রী দুইবার জনপ্রশাসন মন্ত্রণালয় সফর করার পরে দুইবার দুইটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় ইস্যু করেছে, সেটিও কার্যকর হচ্ছে না। 22 সালের জুন মাসে যখন একটি আমার সংসদে আমাদের এখনকার যে মন্ত্রী ফরহাদ সাহেব, জনপ্রশাসন মন্ত্রী, তিনি তখন এই আইনটি অনেকটা সংশোধন করার জন্য একটি অর্ডিন্যান্স আনেন, বিল আনেন, এবং সেখানে দেখা গেছে যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা একটা পর্যায়ে গিয়ে আপনার বিশেষ করে জনপ্রশাসন থেকে যে আইনটার প্রস্তাবনা দেওয়া হয়, সেখানে আইনটাকে অনেকটা ছাঁটাই বাছাই করে, আগের আইনটা 79 সালের আইনটাকে ছাঁটাই বাছাই করে তাদেরকে লঘু শাস্তি, লঘু দণ্ড দেওয়ার বা তিরস্কার করার, যেখানে তারা শাস্তিযোগ্য অপরাধ করলে শাস্তি হবে, জেল জরিমানা হবে, সেগুলোকে মুছে দিয়ে শাস্তি কমিয়ে অনেকটা লঘু দণ্ড সেখানে রেখে দুর্নীতিটাকে অনেকাংশেই সেই বছরই কেন করছে, অনেকাংশে প্রশ্রয় দিয়েছে, পেট্রোনাইজ করেছে, রাষ্ট্র পেট্রোনাইজ করেছে, আওয়ামী লীগ সরকার পেট্রোনাইজ করেছে। এবং এটার মূল কারণ কি? আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে জোর জুলুম করে এই সমস্ত কর্মকর্তা কর্মচারীকে ব্যবহার করে সারা দেশে বিনা ভোটে, একবার রাতের ভোটে, একবার 153 আসনে আনকন্টেস্ট, এবার আবার কোনো বিরোধী পক্ষ রাখবে না এমন একটা অবস্থানে ভোট করেছে, তিনটি বিতর্কিত ভোট করেছে। এই প্রশাসন যন্ত্রটাকে ব্যবহার করে থাকে, তাহলে আওয়ামী লীগের এদের বিরুদ্ধে তাদেরকে কোনো সুবিধা প্রয়োজন দিয়েছে, নেই। তাদেরকে সুবিধা দিয়েছে, দিয়ে এখন যে আজকে আপনি একটু আগে বললেন, আপনাকে ধন্যবাদ, মিডিয়ার কল্যাণে কিন্তু সরকার কিন্তু পারেনি। দুর্নীতি দমন আমাদের এনবিআর, দুদক বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে, আমাদের যে ইন্টেলিজেন্সি ব্রাঞ্চগুলো রয়েছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি রয়েছে, ব্যাংকের, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, হ্যাঁ, আমাদের কোনো সংস্থাই কিন্তু কোনো কিছু বের করতে পারেনি। বলে আল্লাহ যাকে ধরে এভাবেই ধরে। আমার মনে হয় আল্লাহ ধরার সময় এসে গেছে। এত বেশি দুর্নীতি, জিরো টলারেন্সের কথা আজকে যারা বলে রাষ্ট্রের একদম শীর্ষ থেকে ছোট পর্যায় পর্যন্ত প্রত্যেকে হিসাবের আওতায় আসা উচিত। যদি এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হয়ে থাকে, যদি জনগণের সরকার হয়ে থাকে, প্রত্যেকে হিসাবের আওতায় আসতে হবে। সরকার দুর্নীতি বের করতে চাইছে বিধায় তো আজকে দুর্নীতির বিষয়ে সোচ্চার, যেমন মিডিয়া সোচ্চার, তেমনি রাষ্ট্র যন্ত্রগুলো সোচ্চার। দুদক কত বড় সোচ্চার সেটা তো আপনি জানেন। মানে দুদক তো এই ধরনের কোনো দুর্নীতি নিয়ে আসলে তারা কিন্তু আলোচনায় আনতে পারেনি। না, তারা আনতেছে না কেন? কোনোটা মিডিয়াতে আসতেছে, কোনোটা আসতেছে না। এটা আসার কারণ হলো একটা প্রেক্ষাপটের কারণে। এমন দুর্নীতি দমন কমিশন যদি এই ঘটনা যে না করতো, যদি এদেরকে আইনের আওতায় আনতো, হয়তো এই ধরনের ফোকাস হতো না। ফোকাস হওয়ার ক্ষেত্রে হলো একটা ক্ষেত্র থেকে একটা পশু সেখানে থেকে উৎসুক জনতা জানতে কী অসুবিধা জানছে। এখন শুধু তা না, এখন এই যে 1 কোটি টাকা দামের একটা গরু যিনি কিনছেন, তিনি সম্ভবত হজে আছেন বা এখনও মনে আসেন নাই। আমি মনে করি উনি এই ভয়ে ওই গরুটা এখন মনে নিচ্ছে না বা নেবে না হয়তোবা। আমি আজকে যে একটা পশুর কারণে সাদেক এগ্রোতে মানে এই ঘটনার আগেও আমরা সাদেক এগ্রো সম্পর্কে বিভিন্ন ধরনের মিডিয়া বা পত্রপত্রিকা বা বিভিন্ন অনলাইনে জানলাম। সাদেক এগ্রোর একটা গরু যেটা মার্কেটে 5 লাখ টাকা দাম, সেটা 50 লাখ টাকা হাঁকে বসে। এবং যারা নিজেকে সমাজের উচ্চ শ্রেণীর প্রভাব প্রতিপত্তিশীল এবং দাপটের সহিত নিজেকে
অর্থবিত্ত হিসাবে ফুটে তুলতে চায়, তারা কিন্তু ওখানে 5 লাখ টাকা দামের গরু জেনেও তারা 50 লাখ টাকা কিনে আনতে নিজেকে হাইলাইটস করার জন্য। এগুলো কি কোনো কিছু আসলে সরকারের চোখে পড়লো না, নাকি সরকারের চোখে এড়িয়ে গেল? এখন যে কোনো কিছু একটা ঘটনাক্রমে হয়। আমরা সরকার তবে কি সেই ঘটনা ঘটবার অপেক্ষায় থাকে, নাকি দুদক সেই ঘটনা ঘটবার অপেক্ষায় থাকে? আপনি দেখেন, এই যে আজকে আপনি যে বলেন আইনের শাসন এখন প্রতিষ্ঠা হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে আজকে যে ডক্টর ইউনূস সাহেব, উনি একজন নোবেল বিজয়ী বা সব কিছু মিলে উনি যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে ধরনের দুর্নীতি করছে বা এখন যেটা বিচারাধীন আছেন, সেটা এই ডক্টর ইউনূস সাহেবকে সেভ করার জন্য সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা বা যারা প্রভাবশালী ব্যক্তিরা তারা বিবৃতি দিয়েছেন তাকে যেন দুর্নীতিতে রে করা হয়। কিন্তু মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে দুর্নীতির 0 টলারেন্স, সে আলোকে তার বিচারও পর্যন্ত এখনো চলমান আছে। তো মন্ত্রীও রইল রাষ্ট্রের কাছে একটা ক্ষুদ্র বিষয়, বর্তমান রাষ্ট্রের কাছে এরকম যত মন্ত্রীরা আছে সবাইকে বের করার জন্য মানে পুলিশ প্রধান কিংবা সেনা প্রধানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, সেটি রাষ্ট্রের ইমেজকে অনেকটাই সংকটে ফেলে কিনা বলতে গতকাল জাতীয় সংসদে উনি একদম সমাপনী বক্তব্যে বলেছেন দুর্নীতি 0 টলারেন্স, যে হোক সে আমার দলের হোক বা রাষ্ট্রের বড় ধরনের কর্মকর্তা হোক, যে হোক ভিন্ন দলের হোক, তাকে দুর্নীতির আওতায় আনতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেটি আমরা প্রত্যাশা রাখতে চাই। জায়েদ আল মাহমুদ, এই সরকারের আমল ছাড়া অন্যান্য সময়েও কিন্তু আমরা দেখেছি আসলে দুর্নীতি হয়েছে, যে কথা বলছিলেন ইস্কান্দার মির্জা শামীম, সেটি বিএনপির আমলে কিংবা জাতীয় পার্টির সময় হয়েছে। অন্তত এই সরকার আসলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে, কিন্তু অন্যান্য সরকার সেটিও করেনি। এমনকি আপনারা যারা আসলে বিরোধী মতাদর্শে বিশ্বাস করছেন, আপনাদেরকে কখনোই দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন, কোনো ধরনের সভা সমাবেশ করতেও দেখা যায়নি। অ্যাকচুয়ালি আন্দোলন সভা সমাবেশের রাজনৈতিক পরিবেশ দেশে এই মুহূর্তে কেবল একটি নির্বাচন হয়েছে দেশে, তারপরে বিরোধী অনেক নেতারা জেলে ছিল, আমাদের দল পার্লামেন্টে আছে, সব মিলিয়ে ধরেন আন্দোলনের পরিবেশ এখনো হয়ে ওঠেন। তবে হ্যাঁ, আন্দোলন করার মতো অনেকগুলো ইস্যু চলে আসছে, এর চেয়ে বড় ইস্যু আর জাতির জন্য প্রয়োজন হয় না। সকল রাজনৈতিক দল, আমার দল সহ অন্যান্য সকল রাজনৈতিক দলকে আজকে মতৈক্যে পৌঁছানো উচিত দেশের জনগণের জন্য। আওয়ামী লীগেরও যদি কোথাও ছাড় দেওয়ার থাকে ছাড় দিতে হবে, কারণ এত বেশি লাগামহীন দুর্নীতি হচ্ছে। পৃথিবীর সব দেশেই কম বেশি দুর্নীতি আছে, সেই দেশে বিচারের ব্যবস্থাও আছে, সেই দেশে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আইনের আওতায় আসে। আমাদের দেশে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা বা অন্য মন্ত্রীরা এরা 0 টলারেন্স বলে এরা শীর্ষে থাকে, এরা চাঁদে থাকে, এদেরকে ধরাছোঁয়ার, এদেরকে ক্ষমতা না গেলে ধরাছোঁয়ার, এদের ছেলে মেয়ে ভাই ভাইগনা কাউকেই ধরা যায় না, তাদের ব্যাপারে কথাও বলা যায় না, জিহ্বা কেটে ফেলবে। সুতরাং এখানে শুধু খালি বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী তো সে বেতনভুক্ত, তাকে তো অবশ্যই নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে হবে, হিসাবের মধ্যে রাখতে হবে, আইনি কাঠামোর মধ্যে, পরিকাঠামোর মধ্যে রাখতে হবে। কিন্তু তার রাজনৈতিক নেতৃবৃন্দ, এই যে আনারের ঘটনাটা একটা ঘটনায় তো প্রমাণ করে দিল যে তিনি কী পরিমাণ অর্থবিত্ত স্মাগলিংয়ের মধ্যে জড়িত ছিলেন, কতগুলো খারাপ কাজের মধ্যে জড়িত ছিলেন। উনি মারা গেছেন, আল্লাহ মাফ করুক, আমি ওনার মৃত্যুর জন্য দুঃখিত। মৃত্যুটা খুব কাম্য ছিল না, এটা কারোর জন্যই কাম্য না। কিন্তু আজকে যে আজিজকে আন্তর্জাতিকভাবে দুর্নীতিবাজ বলে সরকারের অন্যায় কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার কারণে জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দিল, তারপরে বেনজির সাহেবের এত বড় বড় ঘটনা আসলো। বেনজির সাহেব 17-18 বছর সরকারের আনুকূল্যে বড় বড় পদে ছিল এবং ওনাকে কেউ টাচও করতে পারেনি, এবং উনি 80-90-100 কোটি টাকা তুলে নিয়ে দেশ ছেড়ে চলে গেল, 7টা পাসপোর্ট একটা মানুষের। এটা কি পরিমাণ নির্লজ্জ! একজন আইনের সর্বোচ্চ চেয়ারে বসে আইন প্রয়োগকারী সংস্থার প্রধান হয়ে র্যাব, ডিডি, ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, এরপর আসাদুজ্জামান, তিনিও একজন পুলিশ কমিশনার ছিলেন, তারপরে আরেকজন ট্যাক্স কমিশনার, এরা এক একজনের বিত্ত বৈভব, তারপর অন্যায় সরকার দেখে না দেখা বান করেনি, এটা কেউ বিশ্বাস করতে পারবে না। সরকার সবসময় দেখে না দেখা বান করছে। চাঁদে গিয়ে বসে থাকেন যাতে করে তারা একেবারে হাতের নাগালের বাইরে থাকেন, যে অভিযোগ করেছে জায়েদ আল মাহমুদ, এর বিশ্লেষণে কি বলতে চান? না, আমি বলি যেমন 75 পরবর্তী সময় বঙ্গবন্ধু পর থেকে মূলত দুর্নীতি একটা প্রাদুর্ভাব করছে এই দেশে, সেটা এখনও ধারাবাহিকভাবে আছে, কিন্তু রোধ করা হয়তো বা অনেক পক্ষে, সরকারের পক্ষেও সম্ভব না যত পর্যন্ত আমি সচেতন না হবে বা আমাদের সামাজিক আন্দোলন গড়ে না তুলবে। আমি বলি জিয়া রহমান সাহেব যে বাঙ্গা সুটকেস আর নিয়ে, যে খালি ব্যাগ নিয়ে উনি যেভাবে আসছিলেন আর কি, দেখেন ওনার বাঙ্গা সুটকেসে যে জাদুর কাঠি, ওই যে আলোদিনের ছেঁড়াক নিয়ে আজকে সেখানে তার পরিবার কোথায় গিয়েছে। আজকে ওই যে তারেক জিয়া আজকে দুর্নীতিগ্রস্ত দায় হয়ে আজকে উনি সাজাপ্রাপ্ত আসামি। আজকে জিয়া রহমান সাহেবের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
জিআর ফার্স্ট ট্রাস্ট মামলায় দুর্নীতি দায়িত্ব এখনকার না, সেটা হলো যে 111-এর সময় ওই সময় মামলায়, এখন সে উনি সাজাপ্রাপ্ত একজন আসামি। এরপর এই যে এরশাদ পিরিয়ডে চলেন, এরশাদে তো পুরো দুর্নীতি ছয়লাভ পুরো সব জায়গায়। এই যে জনতা টাওয়ার যে ইয়েটা হয়েছে যে কারণ বাজারের, সেখানে যত অক্ষত কুখ্যাত বিশেষ করে নষ্ট প্রকৃতির লোভী লোকগুলা তখন এরশাদের লোক যোগ দিয়েছে। যেমন জিয়া রহমানের যোগ দিয়ে জিয়া রহমানের দলকে ভারী করেছে, তেমনি আবার জিয়ার পতনের পর তখন এরশাদের সাথে এই শ্রেণীর লোকগুলো আসি আবার তারা দল বাড়ি করে তারা লুটপাট দুর্নীতি যাই বলে সব করছে। সেখানে এরশাদ এটা থেকে বাইরে ছিল না। এখন দুর্নীতি হয়ে আসতেছে, এখন বলা যাচ্ছে যে দুর্নীতির শক্তিশালীকরণ। এই দুর্নীতিতে তাহলে কারা এগিয়ে, সরকারি আমলারা নাকি আসলে রাজনৈতিক নেতারা? এখন আপনার যখন যে দরা খায় তখন তারা এগিয়ে। এই মুহূর্তে বেশ করে আমলারা যেহেতু আছে, আমরা তো দুর্নীতি করার সুযোগ যথেষ্ট আসে। আপনি রাজনীতি ব্যক্তি দুর্নীতি করার সুযোগ নেই, কারণ রাজনীতি ব্যক্তিরা যায় কার কাছে? আমলার কাছে। আমি যদি কোনো সুবিধা নিতে হয় আমলাদের মাধ্যমে নিতে হবে। আমি মনে করি মেন মিডল ম্যান হলো আমলারাই। এখন সেখান থেকে যদি আমরা কাজ করতে পারি, দমন করতে পারি, তাহলে অনেকটা সম্ভব। রাজনৈতিক নেতাকর্মীরা সব ধরনের দুর্নীতির ঊর্ধ্বে আপনি বলবার চেষ্টা করছেন? রাজনীতির আমি তো ব্যক্তিকে কার মনে কি আছে, কটুক কি আছে, একটু তো আজ জাল বিচার কথা কার পক্ষে সম্ভব নয়। আপনার মনের ভিতর কি আছে এটা আমি সম্ভব না। তবে রাষ্ট্রযন্ত্রকে যদি শক্তিশালী মানে বিশেষ করে আমলাদেরকে যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে অনেকটা রাজনৈতিক নেতারা আসলে শুধু আমলাদের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু রাজনৈতিক নেতা কিংবা রাজনৈতিক দলগুলো কি আদৌ এই মুহূর্তে দুর্নীতির ঊর্ধ্বে আছে কিনা, এই প্রশ্নে আমাকে একটি বিরতিতে যেতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। জায়েদ আল মাহমুদ, রাজনৈতিক নেতা কিংবা দলগুলো কি আদৌ দুর্নীতির ঊর্ধ্বে নাকি শুধু আমলারাই দুর্নীতি করে যাচ্ছেন? অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রত্যেক নাগরিক, কি রাজনীতিবিদ বলেন, কি অর্থনীতিবিদ বলেন, কি আমলাতন্ত্র বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিককেই রাষ্ট্রীয় একটি পরিকাঠামোর মধ্যে, রাষ্ট্রীয় একটু শৃঙ্খলার মধ্যে, আইনের কাঠামোর মধ্যে বসবাস করা উচিত। প্রত্যেকের জন্য আইন থাকা উচিত এবং আইনের প্রায়োগিক এই বিষয়গুলো প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। সেই ক্ষেত্রে রাজনীতিবিদও আইনের ঊর্ধ্বে হওয়া উচিত নয়, মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউই আইনের ঊর্ধ্বে হওয়া উচিত নয়, এবং প্রশাসনের সিভিল ব্যুরোক্রেটস মিলিটারি ব্যুরোক্রেটস আপনি যাদেরকেই বলেন কেউ আইনের, অর্থাৎ রাষ্ট্রের নাগরিক যিনি তিনি আইনের ঊর্ধ্বে থাকা উচিত নয়। এবং রাষ্ট্রের আইন সকলকে মেনে চলা উচিত। আইনটাকে সকলের ক্ষেত্রে, এখানে আমরা দুঃখজনকভাবে হলো সত্য যে আইনটাকে সকলের ক্ষেত্রে, উনি একটু আগে আমার বন্ধু বললেন যে ডক্টর ইউনূসের কথা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উনি একজন নোবেল বিজয়ী, ওনার মতো একজন মানুষকে লোহার খাঁচায়ও বন্দী হয়ে বিচারের আওতায় আসতে হয়েছে। আমি যদি সকলের জন্য এই আইনটা প্রয়োগ করা হতো তাহলে সাধুবাদ জানাতাম। আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী যাদের বিরুদ্ধে মামলা হলে, বিভিন্ন নেতাদের বিরুদ্ধে মামলা হলে কোর্টে হাজিরা দিতেও যাওয়া লাগে না। আপনি কেন মনে করছেন যে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? ওই খাঁচায় বসা। আইন সবার জন্য কি সমানভাবে প্রয়োগ হচ্ছে না? কেন প্রয়োগ হচ্ছে না? এখানে মন মানসিকতার উপর কাজ করে। আমার মনে হয় আইনটা নিজের দলের জন্য একরকম, সরকারি দলের নেতাকর্মীর জন্য একরকম, বিরোধীদের জন্য আরেক রকম, শোষণ যাদের করবে তাদের জন্য আরেক রকম। আইনটা আসলে কার্যকর হচ্ছে না সমানভাবে। এটা আমি জায়েদ ভাই, দেশে আইনের শাসন বিরাজমান নাই। জায়েদ ভাই ঠিক আছে, আপনার কথা সত্য এটা। কারণ যখন যে সরকার মেনে নিছে আমার কথা সত্য না, আপনার কথা যেটা বললাম আর কি, যেটা সত্য বলতে কোনটা বোঝাচ্ছি সেটা হলো যখন যে সরকারে থাকে, ক্ষমতায় থাকে, তার প্রতি দৃষ্টিটা জনগণের একটু ভিন্ন থাকে। তাকে একটু কানা চোখে দেখে, বাঁকা চোখে দেখে, তার খুদ ধরার চেষ্টা করে, তিলকে তাল করার চেষ্টা করে, অনেক ধরনের মানে সে তো একটা জবাবদিহিতার আওতায় চলে আসে সরকার। কিন্তু অন্য অপোজিট যারা থাকে তখন তারা একদম দোয়ায় তুলসী পাতা, ওদের কোনো ধরনের মানে বিতর্ক নাই, কোনো রকম দুর্নীতি নাই, কোনো রকম তাদের জবাবদিহিতা নাই, যে কারণে তারা ওই যে বলে না, ওই যে চামড়ার মুখ যখন যা ইচ্ছা তাই বলে ফেলে। আসলে রাষ্ট্রে যখন যারা ক্ষমতাতে তখন তাদের বিশেষ করে দায়িত্বের কারণে, সীমাবদ্ধতার কারণে অনেক কিছু তারা বলে উঠতে পারে না। কিন্তু ইস্কান্দার মির্জা সাহেব, আপনি কি মনে করছেন আমরা আসলে বেনজির কিংবা সাবেক সেনা প্রধানদের মতন যারা আসলে অসীম ক্ষমতাধর ছিলেন একটা সময়, তাদের কোনো বিচার হতে দেখব? হ্যাঁ, অবশ্যই। আপনার তারা দেশ ছেড়েছেন এবং সেই তথ্য কারো কাছে নেই, তারা এই মুহূর্তে কোথায় আছে, তারপরেও কি বিচার আমরা প্রত্যাশা করতে পারি কিনা? না দেখতেন তাহলে এটা আজকে তদন্ত হতো না, ই হতো না। আজকে বেনজিরের 60টি প্লাটে সেটাকে তাদেরকে ওয়াচ করার জন্য, চার্জ করার জন্য 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং সে পলাতক।
সে যদি শক্তিশালী হইতো বা সরকার যদি তাকে আশ্রয় পৌঁছে দিত, এখন তো দেশে পালাতে সে দিব্যি আরামি করতো বা কিন্তু সব করতো, সরকার দাবি আসলে করতো। জানেনই না তারা কোথায় আছেন, সেটি বা কিভাবে সম্ভব না, হলো? সরকার তো জানতে পারছে। এটা তো পরে বললো যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বললো যে সে যখন সে দেশ ছেড়েছে তখন তো আর আদালতের কোনো বা দুর্নীতি দমন কমিশনের কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না, binding দেশ ছাড়ার ছিল না। পরে নিষেধাজ্ঞা জারি হয়। হ্যাঁ, একটা প্রসিকিউট হইতে সময় লাগে। আপনি বললে যে একটা লোকরে ইয়ে না, এখন বেনজির বা ওরা মানে তাদেরকে বারবার সময় দিয়েছে আসার জন্য, তারা আসতে পারে নাই। 7টি এখন পাসপোর্ট কি করে হলো একজন ব্যক্তির? এটা করে নিয়েছে, সে ক্ষমতায় ছিল বা বিভিন্ন নামে এটা থাকে জি, তার স্বাভাবিক। মানে ক্ষমতায় থাকলে আসলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, তাই কি জায়েদ আল মামুন? একটু এক্সাম্পল বলি জাস্ট। আপনার এখানে যেমন সিইও, আপনার এই দেশ টিভি যিনি সিইও আছে বা যারা আছেন মালিক যেই থাকুক, আপনারা যারা এখানে মানে দায়িত্ব আছেন, হ্যাঁ, স্টাফ হিসাবে আছেন, এখন সিইওর যে কোনো রিকমেন্ডেশন সেটা ভালো হোক মন্দ হোক আপনি এক্সিকিউট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তারা কিন্তু সেই কারণে কি আমি যদি রাষ্ট্রীয় খুবই সংবেদনশীল পদে দায়িত্বরত থাকি, 7টি পাসপোর্ট আমি করতে পারি না, সেটির সাথে আসলে একটি প্রতিষ্ঠানের সিইওর কোনো মিল আছে কি? আপনি কি তাই মনে করেন? এটা আমি জানি না আসলে এটা কোন প্রক্রিয়া করছে, সে জানে, যারা আছে তারাই জানে। এটা নিয়ে আমরা আসলে এত দূর পর্যায়ে পৌঁছতে পারি নাই। এটা যেহেতু বিচার আওতায় আসছে, এটা তদন্ত হচ্ছে, তদন্তর পরে এটার মূল আসলে কোথায় কি আছে খোলাসা করা আমার হবে। বন্ধু বিজ্ঞ আলোচক শামীম ভাই দায়িত্ব নিতে পারবে না, এটা সরকারকে দায়িত্ব নিতে হবে। উনি সরকারের দলের একজন নেতা, উনি সরকারের অংশ, সুতরাং ওনাকেও দায়িত্ব নিতে হবে। একজন আইনের লোক, আইন নিয়ে যিনি কাজ করেন, তিনি সরকারি চাকরি করে বেসরকারি পেশা দেখিয়ে পাসপোর্ট নিয়েছেন। তিনি লাল পাসপোর্ট নিতে পারতেন, তিনি নীল পাসপোর্ট নিতে পারতেন, কোনোটাই তিনি নেননি। সবুজ পারতেন, সাধারণ মানুষের মতো সবুজ পাসপোর্ট নিয়েছেন। একজন ব্যক্তির একটি পাসপোর্ট থাকলে আরেকটি পাসপোর্ট নেওয়া তার জন্য দণ্ডনীয় অপরাধ রাষ্ট্রীয় আইনে। তিনি আইনের লোক, আইন নিয়ে কাজ করেছেন, তিনি অন্যায় করেছেন। তাহলে সর্বাগ্রে তাকে বিমান ভাড়া করে, হেলিকপ্টার করে, ওই যে দুজন আসামিকে ধরলো আমরা দেখলাম ওই দিন আনার হত্যার, হ্যাঁ, তা আমার মনে হয় ওনাকে বিমান চার্টার করে নিয়ে আসা উচিত পৃথিবীর যেই প্রান্তে আছে। তাহলে বুঝবো শেখ হাসিনার সদিচ্ছা আছে, তাহলে বুঝবো সরকার প্রধানের সদিচ্ছা আছে। সরকার পার হয়ে যাচ্ছে, পার করে দিচ্ছে। ইমিগ্রেশন জানে না? ইমিগ্রেশন অবশ্যই জানে। বেনজিরকে কেউ চিনে না? কাস্টমসে আমরা তো পার হই, এই জায়গাগুলো দিয়ে আমরা তো অনেক সময় পার হই। আমরা দেখি তো কি পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করে। বিরোধী দলের একজন নেতা অন্য দলের একজন নেতা সরকারের অপছন্দের লোক হলে ওইখানে বসায় রাখে 3 ঘন্টা। আমি এরকম বহু ভিআইপিকে দেখেছি, দেশের সাবেক মন্ত্রী এমপি বহু লোককে ওইখানে বসায় রাখছে অর্ডিনারি একটা মানুষের মতো। হয় বেনজির চলে যাচ্ছে, বেনজির টাকা নিয়ে যাচ্ছে, 100 কোটি টাকা পত্রিকায় নিউজ হচ্ছে, সরকারের স্পেশাল অ্যাক্টে কি তাকে আটকিয়ে রাখা যায় না? এই দায় কি ধরে নিলাম মামলা ছিল না, ধরে নিলাম আইনি কোনো নিষেধাজ্ঞা ছিল না, তাহলে সরকারের স্পেশাল অ্যাক্টে তাকে নজরদারিতে আনা যেত না? সরকারের সদিচ্ছা থাকলে অবশ্যই তাকে রাখা যেত নির্বাহী আদেশে। কিন্তু সরকারের সদিচ্ছার অভাব, তার মানে সরকার প্রশ্রয় দিচ্ছে। সরকার কোথায়, 1 মিনিট আমাকে শেষ করতে দেন, তারপর ওখানে যান। সরকার কেন ধরলো এদেরকে? সরকার তো ধরেনি। এটা আসছে কিভাবে? মিডিয়া আসছে, কাকতালীয় ভাবে আসছে, জনগণ এটাকে ধরছে, সাংবাদিকরা ধরছে। এখন এখানে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এই সমস্ত দাতা সংস্থার আজকে যে টাকা পয়সা দিচ্ছে, তাদের এই টাকা পয়সা পাওয়ার জন্য, ঋণ থেকে বাঁচার জন্য, ঋণের কিস্তি দেওয়ার জন্য আজকে ঋণ নিয়ে ঋণের কিস্তি শোধ করা হচ্ছে। এই সমস্ত বড় বড় সংস্থার চাপে সরকার আজকে বাধ্য হচ্ছে দুর্নীতিবাজদের বিষয়ে কথা বলতে। দুর্নীতিবাজ এখন ধরা হবে কেন? দুর্নীতিবাজ শুরু থেকেই তো সরকার অ্যাক্টিভ থাকা উচিত ছিল। এটা চলমান প্রসেস। বঙ্গবন্ধু এই দুর্নীতির বিরুদ্ধে কত কথা বলে গেছে, কত চেষ্টা করে গেছে, কত রকম বক্তব্য নির্দেশনা দিয়ে গেছে। কই বাংলাদেশ আওয়ামী লীগ তো এই গত 17 বছরের ক্ষমতা থেকে সেটা করেনি। জায়েদ ভাই শুনেন, এই যে বঙ্গবন্ধুর নির্দেশনের মধ্যে আওয়ামী লীগ নাই তো? হ্যাঁ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নাই ছিলেন এর সময়। আসলে এগুলো এখন আমাদের শ্রদ্ধা করি একদম বাস্তব জীবন। উনি চোরের বিরুদ্ধে বলছেন, ডাকাতের বিরুদ্ধে বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলেছেন, এখনো আছে ওনার স্পষ্ট। উনি যাই বলছে তাই বাস্তবে করতেছে। এমনই যে বললো যে এত 7 কোটি মানুষের কম্বল, ওনার নিজের কম্বল নাই। এটা আসলে আমরা মানে মানুষ, আমরা যে থার্ড ওয়ার্ল্ড বলে আমাদেরকে বাংলাদেশ। এখন তো আগে একসময় তো বাংলাদেশকে বলতো মিসকিনের দেশ। সৌদি আরবে যারা কাজ করতো বলতো যে এটা মানে মিসকিনের দেশ, আমরা গরিব দেশ, মানে যত আমরা রিলিফের দেশ, আমরা রিলিফ খাই বাঁচি এই দেশে। তো সেগুলো আস্তে আস্তে এই দেশ থেকে এটা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। এখন আপনি বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যন্ত্র শেখ হাসিনা উনি সৎ কিনা? ওনার মন্ত্রিপরিষদে যারা আজকে আছেন, বিশেষ করে ওনার ক্যাবিনেটে যারা আছেন, ম্যাক্সিমামে সৎ। তাদের বিরুদ্ধে আপনি কোথায় কোনো ধরনের এলিগেশন আনার কোনো সুযোগ নেই। আপনি তাদের পার্টি যিনি জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব, ওনার কী আছে? কিছুই নেই।
ওনার অর্থের প্রতি কোনো লোভে নাই এবং ওনার মন্ত্রণালয়ের ডিপার্টমেন্টে একটি সরকারের সবাই খারাপ নয়, আমরা সেই তর্কে যেতেও চাই না। ইস্কান্দার মির্জা শামীম নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং তিনি সেটি বিশ্বাসও করেন, সেটি আমরাও বিশ্বাস করতে চাই। কিন্তু এরপরও যে আমলারা কিংবা যেই নেতাকর্মীরা আসলে দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছেন তাদেরকে আমরা কেন ধরতে পারছি না? এত দীর্ঘদিন ধরে তারা দুর্নীতি করছেন। ওটা আমি আরেকটা উনি কথা ঋণের কথা যেটা বলেছেন, এটা যখন ঋণের ভলিউম আগে কি ছিল আপনার আমার প্রায় 10.2 মিলিয়ন ছিল আমাদের টোটাল ঋণের দায়ভার আমাদের দেশের। এটা হলো ইয়ার সময় 111 আগেও ছিল 10. আজকে ঋণের ভলিউম দাঁড়াইছে 420 মিলিয়নের উপরে। হ্যাঁ, তো এটা ভলিউম বাড়ছে। তখনকার এত কম ঋণ নেওয়ার পরেও ঋণের ইয়ে ছিল 10.2 মানে ঋণ পরিশোধের হার ছিল। এখন সেটা কোথায় আসছে 9.0 নিয়ে আসছে। ভলিউম কোথায় চলে গেছে? এখন শেখ হাসিনার মানে প্রধানমন্ত্রীর যে অর্জন এই দেশকে এগিয়ে নেওয়ার, ওনার যে বিচক্ষণতার নেতৃত্ব, ওনার যে মানে যে দক্ষ নেতৃত্ব দিয়ে শুধু বাংলাদেশকে না সারা বিশ্ব দরবারে এটা একটা মর্যাদাশীল রাষ্ট্র যে উনি প্রতিষ্ঠিত করেছেন, সেটার জন্য উন্নয়ন নিয়েও আসলে আমাদের প্রশ্ন নেই। কিন্তু এরপরে আসলে এই দুর্নীতিগুলো বাংলাদেশের সেই উন্নয়নের ধারায় অনেকটা কালিমা লেপন করছে কিনা? জায়েদ আল মাহমুদ, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছেন পৃথিবীর কোন দেশে দুর্নীতি নেই, সব দেশেই আছে, খুবই স্বাভাবিক দুর্নীতি বিএনপি জাতীয় পার্টির আমলে হয়েছে, সেসব নিয়ে আপনারা কখনোই কথা বলেন না। আওয়ামী লীগের আমলেই শুধু যে দুর্নীতি হয়েছে সেগুলো নিয়ে আপনারা সরগোল করছেন। বলছি তো, এখনো বলছি, আমি দায় নিয়েই বলছি যে দুর্নীতি কিন্তু আমাদের জন্মের পর থেকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু দুর্নীতির বিরুদ্ধে বলা চলে একটা যুদ্ধই ঘোষণা করেছিলেন। উনি নিরুপায় হয়ে অনেক সত্য কথা বলে ফেলতেন এবং বলেছেন বক্তব্য, সেই বক্তব্যগুলো এখন আর্কাইভ থেকে আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, জাতি শুনতে পাচ্ছে। তার মানে আমাদের জাতি সৃষ্টি হওয়ার শুরু থেকেই ছিল। পৃথিবীর সকল জাতির মধ্যে এটা কম বেশি আছে। অন্যায়ভাবে পয়সা রোজগারের প্রবণতা মানুষের জন্মলগ্ন থেকে, একটা আদিম যুগ থেকে। কিন্তু পৃথিবীর সব দেশে আইনি কাঠামো আছে, আইনের শাসন আছে, ন্যায় বিচার আছে, সুশাসন আছে, আইন সকলের জন্য কার্যকর, সকলের ক্ষেত্রে কার্যকর। কিন্তু আমাদের এখানে একটি প্রতিপক্ষের জন্য কার্যকর, সরকারি দলের জন্য কার্যকর না। আজকে জিরো টলারেন্স যেই বলুক, যেই পর্যায়ের মানুষই বলুক, আমি হলফ করে বলতে পারি তাদের জীবন জীবিকা, তাদের আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর জীবন জীবিকা যাচাই বাছাই করলে, এই ছোট দেশ আমরা জানি তো কে কি কোথায় চলে, কার কি থাকতে পারে না থাকতে পারে, কার জীবন জীবিকা কি ছিল, এখন কি হচ্ছে, কীভাবে চলছে। আপনি তাদেরটা বের হবে তো পরে, ক্ষমতা চলে গেলে বের হবে। আপনি আজকে ঋণ দেওয়ার ক্ষমতা আমাদের বাড়ছে বলে, সক্ষমতা বাড়ছে বলে ঋণ আজকে $267 মিলিয়ন আমরা ঋণ এবছর দিচ্ছি। 24 সাল থেকে 23 সাল থেকে আমরা $300 মিলিয়ন উপরে ঋণের কিস্তি দিয়ে দেবে। আমরা ঋণ নিয়ে আজকে এডিবি থেকে ঋণ নিচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিচ্ছি, বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিচ্ছি, চায়না থেকে নিচ্ছি, ইন্ডিয়া থেকে নিচ্ছি, জাইকা থেকে নিচ্ছি, যত রকমের কোরিয়ান সংস্থা আছে, যত রকমের উন্নয়ন সংস্থা আছে পৃথিবীতে, সকল সংস্থা থেকে আমরা ঋণ নিচ্ছি। নিয়ে আমাদের রিজার্ভ বাড়াচ্ছি। রিজার্ভ বাড়িয়ে আমরা দেশের মানুষকে শান্ত রাখার চেষ্টা করছি। আসলে প্রকারান্তরে রিজার্ভটা বাড়ানোর ইয়েটা হলো মানুষের মধ্যে, জনমনে যেন আতঙ্ক সৃষ্টি না হয়, ঋণের কিস্তি দেওয়ার জন্য কিন্তু ঋণগুলো দেওয়া হচ্ছে। বেসিক্যালি যে উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়নটা একদিনে হয়নি তো, উন্নয়নটা রাস্তাঘাট একদিনে হয়নি তো, গত 50 বছরে এগুলো হয়েছে। এই যে 79 সালে আইনটা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারী, 79 সালে কোন সরকার ছিল আপনি দেখেন, আইনটা কে করেছে? আচ্ছা, একটা সরকার একটা ভালো কাজ করেছে, আপনাকে সেটা মূল্যায়ন আনতে হবে। জাহিদ ভাই, আপনি যেটা বলছেন সেখানে হলো ঋণ কখন কাকে দেয়। আপনার থেকে চাই আপনার এলাকায় একটা মানে ঋণ খুঁজে দেখুক, আপনার দ্বারস্থ হোক ঋণের জন্য, আপনি তখন তার ভলিউম দেখবেন। আমি যে তাকে ঋণ দিব, এই ঋণটা সে ফেরত দেওয়ার মতো তার সে অবস্থা আছে কিনা, তার পিছনে স্ট্র্যাটেজি কী, ব্যাকগ্রাউন্ড কী, এগুলা দেখে তখন আপনাকে দেওয়ার চেষ্টা করবেন। আজকে যে বলতেছেন একসময় বাংলাদেশের সরকার ঋণ মানে বিভিন্ন সংস্কার ঋণ চাওয়ার পরেও ঋণ কিন্তু পেত না, দিত না। আপনি সত্য দেখেন, আপনার একটা দেশ শ্রীলঙ্কার মতো দেশ বিলীন হয়ে গেছে, পাকিস্তান মতো দেশ অর্থনীতির ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আপনি শুনেন, সেখানে তারা থেকে তারা ঋণ নেওয়ার অনেক চেষ্টা করছেন, ঋণ দেয় নাই। আপনার শ্রীলঙ্কাকে দেয় নাই, পৃথিবীর অনেক রাষ্ট্রকে IMF তখন ঋণ দেয় নাই। ওই দুর্যোগ মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক যে শক্তিশালী ভিত ছিল এবং এটা যে সুশাসন ছিল, বিভিন্ন কারণে আজকে শেখ হাসিনা সরকারের কাছে তারা ঋণ দিচ্ছে এবং কিস্তি দিয়ে যাচ্ছে। প্রতিটা সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এডিবি বলেন, জায়গা বলেন, যাই আছে সবগুলো সরকার প্রতি তারা আস্থাশীল। কিন্তু দুর্নীতিবাজ যদি বিরোধী দলের হয় তাহলেই শুধু বিচার হয়, এইরকম একটু অভিযোগ জায়েদ আল মাহমুদ তুলেছেন। কোনটা দুর্নীতিবাজ যদি বিরোধী দলের হয় শুধুমাত্র সেক্ষেত্রে আমরা বিচার পেতে দেখি, নিজের দলীয় লোক হলে সেখানে আমরা বিচার দেখি না। সবাই বিচার করতেছে।
আপনি 111 থেকে শুরু করে দেখেন আমাদের অনেক নেতা জেল খাটছে, অনেকে সাজাপ্রাপ্ত আসামি, এখন অনেকে কোর্টের বারান্দায় হাজিরা দিচ্ছে, দুর্নীতি তাদের আছে, সবাই আছে কম বেশি। এখন দুর্নীতি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত যারা করছে, প্রাতিষ্ঠানিকভাবে যারা রূপদান করছে, সেটা হলো বিএনপি জামাত, এরশাদ আমলে, বিএনপি জামাত আমলে, জিয়ার আমলে। এই বরং এই প্রাতিষ্ঠানিক রূপদানকে অমিট করার জন্য, টার্মিনেট করার জন্য বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা করেছে। এখন বাংলাদেশের বলিয়াম আসলে অনেক বাড়ছে। এক কাঠা জায়গা যেটা ছিল ঢাকা শহরে 10 লাখ, সেটা ক্ষেত্র বিশেষ 2 কোটি হয়ে গেছে। সেটা এখন মানুষের যেমন কিনার মানে বলিয়াম অনেক বাড়ছে, শেষের সময় একই সাথে দুর্নীতিও অনেক বেড়েছে। জায়েদ আল মাহমুদ, আপনারা একসময় আসলে দুর্নীতিকে একসময় আপনারা প্রতিষ্ঠিত করেছেন এবং সেটি এখন এই সরকার কমাবার চেষ্টা করছে। এই জায়গায় আমি একটু পিছনে যাব, 2-3 মিনিট একটু স্থির থাকেন আপনি। সেখানে হলো খেয়াল করে সর্বশেষ একটা দুর্নীতি ম্যান পাওয়ারে হয়েছে মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে আমাদের 4,95,000 শ্রমিক গিয়েছে, তারা 5 লক্ষ কত হাজার নেওয়ার কথা, আমাদের আরও 32,000 শ্রমিক ভিসা পাওয়ার পরে যেতে পারেনি। প্রত্যেক শ্রমিকের এগেনস্টে 25 জন, রুহুল আমিন স্বপন নামে একজন লোক সেখানে সিন্ডিকেটের হোতা, 25 জন সদস্য এই সিন্ডিকেটে, এর মধ্যে 4 জন এমপি। গত পার্লামেন্টের অর্থমন্ত্রী লোটাস কামাল ওই সিন্ডিকেটের মেইন হোতা, তার 2টি ফার্ম আছে ওই 25টির মধ্যে, তার ওয়াইফ এবং তার স্ত্রীর নামে, এবং প্রত্যেক ফার্ম থেকে 1,52,000 টাকা করে নিয়েছে। এইভাবে 7,052 কোটি 40 লক্ষ টাকা পাচার করেছে, প্রায় 8,000 কোটি টাকা মালয়েশিয়াতে পাচার করেছে। এবং ওই প্রত্যেক সিন্ডিকেট মেম্বারের কাছ থেকে প্রথমে ছিল এটা 25 সদস্যের, পরে 100 সদস্যের হয়েছে, প্রায় আরও 15 কোটি টাকা এই সিন্ডিকেট এইভাবে নিয়ে এই টাকা মালয়েশিয়াতে পাচার করেছে। দেশের টাকা বিদেশে চলে গেছে, আমাদের প্রশাসন যন্ত্র নাকে তেল দিয়ে ঘুমিয়েছে, আমাদের সরকার প্রধান নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। যখন লোকগুলো যেতে পারেনি, যখন একটা লোক সুইসাইড করলো, আপনি মানুষটাকে কিভাবে ফেরত দিবেন? ওই মানুষ গরু বাছুর বিক্রি করে সুদে ধারে কর্জে ঋণে টাকাগুলো আনলো। বছরে $7 বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়ে গেছে সুইস ব্যাংকে। আপনি দুর্নীতি কি পরিমাণ বাংলাদেশে হয়েছে এটা তো আপনি দেখতেছেন, সরকার প্রধান জানে, বাংলাদেশ সরকার জানে, সকলে জানে। সুইস ব্যাংক ভরে গেছে আমাদের টাকা। সরকার প্রধানকে দিলেই কি আমাদের দায় মুক্তি? সরকার প্রধান সবকিছু নিয়ন্ত্রণ করেন। আমরা আসলেই সরকার প্রধান কেন্দ্রিক এই ধরনের সরকার ব্যবস্থা। তিনি সরকারের পার্লামেন্টও নিয়ন্ত্রণ করেন, তিনি বিচার বিভাগও নিয়ন্ত্রণ করেন, তিনি প্রশাসন নিয়ন্ত্রণ করেন, তিনি সকল কিছুই নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ তার নলেজের বাইরে কিছু হয় না। আমার কোশ্চেন হলো, সুইস ব্যাংকে যখন টাকা যাচ্ছে, কানাডায় যখন সেকেন্ড বেগমপাড়া হচ্ছে, মালয়েশিয়াতে যখন সেকেন্ড হোম হচ্ছে, গত 17 বছরে প্রধানমন্ত্রী একবারও ফিরে তাকানোর প্রয়োজন মনে করেনি। এই টাকা কোত্থেকে যাচ্ছে, এই টাকা কে নিয়ে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে? আমাদের অর্থমন্ত্রী বাহাস করে পার্লামেন্টে কারা টাকা পাচার করে আমি তো চিনি না, আমাকে চিনিয়ে দেন, দেখিয়ে দেন। উনি নিজে হোতা ছিল, সিন্ডিকেট বলে বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, সকল মন্ত্রী কত পার্লামেন্টের সিন্ডিকেটের হোতা ছিল। জাহিদ ভাই, হ্যাঁ, আমাদের একজন মন্ত্রীর কত 3200 কোটি টাকা ইংল্যান্ডে পাওয়া গেল ইনভেস্টমেন্ট, গত পার্লামেন্টে তিনি মন্ত্রী ছিলেন। আচ্ছা, এখানে চট্টগ্রামের একজন এমপি, তিনি পার্লামেন্টে এখনো আছেন। এখানে কিছু নিউজ এটা অনুমান নির্ভর এবং মানে সুন্দরপ্রবণভাবে বা সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা মহল এগুলো অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এখানে সরকার এগুলো সঠিক তদন্ত করে, যখন এটা বিভিন্ন সংস্থা আছে যারা যখন তদন্ত করে এটা রিপোর্ট দিব, তখন আমরা বলতে পারবো কে কতটুকু পাচার করছে, কে করে নাই। এটা শুধু মিডিয়াকে, সরকারকে বিতর্কিত করে যে অতিরঞ্জিত অনেকে বলছে, বা জাহিদ ভাইয়ের মতো ব্যক্তিরাও বলতেছেন। এখানে দেখেন আমাদের 111-এর সময় বা বিএনপি জামাতের লাস্ট পিরিয়ডে বাংলাদেশের বাজেট ছিল প্রায় 52,000 কোটি টাকা। আর এখন 2023-24 সালে এবারে বাজেট শুধু এডিবি উন্নয়ন, এডিবি বলতে উন্নয়ন বাজেট প্রায় 3 লক্ষ কোটি টাকা আশা করা। উন্নয়ন যেমন হয়েছে সেটি আমাদের অস্বীকার করার উপায় নেই। একই সাথে দুর্নীতিকেও অনেক বেশি বৃদ্ধি পেতে দেখছি। মানুষের চিন্তা চেতনা, ভাবনা, রুচি, মানুষের জীবনযাত্রার মান এটা অনেক গুণ এগিয়ে গেছে। এটা আর এখন এখানে না। এখন দেখা যাচ্ছে যে আগে দুর্নীতি যদি 100 টাকা হইতো, এটা কেউ চিন্তা করতো না। এখন ওই 100 টাকার মান চলে গেছে 1 লক্ষ টাকায়। কম দুর্নীতি আমাদের গা সহা হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় অনেকটা এটা বিস্তার করছে। তবে আমি এটা বলতে পারি, আমি আর বঙ্গবন্ধু কন্যার প্রতি উনি যেভাবে এই দুর্নীতির বিরুদ্ধে উনি যেভাবে যুদ্ধ ঘোষণা করছেন, যেভাবে জিরো টলারেন্স ঘোষণা করছেন, এবং উনি যেভাবে ওনার মেসেজ দিয়ে যাচ্ছে ওনার পার্টি এবং সরকারি বিভিন্ন মহলে, কর্মচারী মহলে, সেখানে সুশাসন নিশ্চিত করার জন্য দুর্নীতি করে আসলে যে আয় তারা করেছেন, সেই আয়ের ভাগাভাগি নিয়ে, বন্টন নিয়েও আসলে এক ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সেখানেও আসলে পুরো সিস্টেমে এক ধরনের দুর্নীতি ঢুকে পড়লো কিনা সেটি নিয়েও আমরা জানতে চাই। তবে আরো একটি বিরতির সময় হয়েছে, দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
জায়েদ আল মাহমুদ, এই যে দুর্নীতি নিয়ে আমরা এত আলোচনা করছি, সেই দুর্নীতির আসলে দুর্নীতি করে যেই আয় হয়েছে সেই আয়ের ভাগ বাটোয়ারা নিয়েও এক ধরনের সমালোচনার সৃষ্টি হয়েছে, সেটি নিয়ে যদি কিছু বলেন, তার মানে কি পুরো সিস্টেমে আসলে সবাই এই দুর্নীতির কোনো না কোনোভাবে অংশীদার? এই 4-5টা লোকের, আজিজ, মতিউর, বেনজির, আসাদুজ্জামান এবং সর্বশেষ ফয়সাল এনবিআর এর সচিব, প্রথম সচিব, ওনাদের এই 5 জনের যে হালখাতা আমাদের কাছে চলে আসছে জাতির সামনে, অনেকাংশে পুরো ঘটনা জাতি এখনো জানে না ভিতরে কি আছে, কার কত হাজার কোটি টাকা দুর্নীতি, কত সম্পদের দুর্নীতি। তো এরা হলো উদাহরণ। এরকম শত শত আছে, হাজার হাজার আছে, ছোট বড় অনেক আছে। হ্যাঁ, সেইটাকে আজকে আজান দিয়ে অভিযান শুরু, এই কথা বলার আমার কাছে এটা মানে সম্মানজনক মনে হয়নি জাতির জন্য। কারণ অভিযান প্রতি মুহূর্তে থাকবে। আমি চোরকে যদি বলি তোকে ধরবো, চোর কি আর আমাকে জিনিসপত্র দেখায় রাখবে না। তো আমরা চুরি করে তাকে সরে যেতে দিছি, চুরি করে তাকে বিদেশে পাচার করতে দিছি। এখন এগুলো নিয়ে খুনাখুনি শুরু হয়েছে, একটা আনার খুন হয়েছে এই শুধু এইসব টাকা পয়সা নিয়ে, এই স্মাগলিংয়ের টাকা পয়সা নিয়ে এবং আভিজাত্য নিয়ে টাকা পয়সা নিয়ে। এখন বিভিন্ন জায়গায় দেশে খুনাখুনি শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের ভিতরে দেখেন, এরাই একজন আরেকজনকে মারে, এক পক্ষ আরেক পক্ষকে আসামি করে। গত নির্বাচনে এক পক্ষ আরেক পক্ষকে মারছে, এখনো মারামারি। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে। দলীয় কোন্দল কম বেশি সকল রাজনৈতিক দলে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ প্রতিযোগিতার কারণে স্বার্থের দ্বন্দ্ব হয়, স্বার্থের দ্বন্দ্বটাই মানুষকে একটা পর্যায়ে ঝগড়াঝাটিতে নিয়ে যায়। আমার কথা হলো রাষ্ট্রযন্ত্র যাদের হাতে, তাদেরকে অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে চলা উচিত। তাদের লোকজনের প্রতি লাগামহীনভাবে তাদের এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা, ওয়ার্ড কমিশনার, মন্ত্রী সকলকে লাগামহীনভাবে ছেড়ে দিচ্ছে। প্রত্যেকের হাজার হাজার কোটি টাকা, যাকে ধরে তার হাজার কোটি টাকার গল্প, যাকে ধরে তাকে হাজার কোটি টাকার গল্প। ওই যে ভলিউম বাড়ছে না, ভলিউম বাড়ছে, টাকাটা কোত্থেকে আসছে? টাকাটা এদেশের শ্রমিকরা আনছে, টাকা গার্মেন্টস আনছে, টাকা এদেশের মানুষ অর্জন করছে। রেট কত ছিল? আপনি সর্বোচ্চ 23,000 ছিল এ ক্লাস 1। আপনি তো বেতন দিলেন, তারপরে সে চুরি করবে কেন? আপনি তাকে 80,000 টাকা বেতন দিচ্ছেন, গাড়ি দিলেন, বাড়ি দিলেন, তাকে সুদমুক্ত ঋণ দিলেন, টাকা দিলেন। হ্যাঁ, তারপরে ঠিক আছে, সে জালিয়াতি করবে, চুরি করবে কেন? না করার জন্য দিচ্ছে সরকার, তো একটা বাসা বাড়ি দিচ্ছেন, সবকিছু সকল সুযোগ সুবিধা দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে যেন সে দুর্নীতি না করে। তারপরও আমরা তো মানুষ, আমরা লোভের ঊর্ধ্বে কেউ না, সবাই লোভে পড়ে সে দায়গ্রস্ত হচ্ছে, দুর্নীতি। আইনটাকে দুর্বল করে দিলেন কেন? না, আইন দুর্বল না, আইনকে শক্তিশালী করার জন্য আমাদের যে সংসদ সমাপনী ভাষণ, সেখানে দেখেন আপনি মামুল মমতা হানিফ, আমাদের বাহাউদ্দিন নাসিম, আমাদের ওই যে যেটা ফেসবুক আমরা বলি আমাদের যে ফেসবুক এমপি সুমন ভাই সব বলে আর কি, যাক সবাই এখন সোচ্চার। সংসদে বিরোধী দলের ভূমিকা, এখন আওয়ামী লীগের এমপিরা বিরোধী দলের ভূমিকা রাখতেছে। দুর্নীতিকে নির্মূল করার জন্য যত ধরনের তাদের শক্তিশালী ভূমিকা রাখার প্রয়োজন, তারা এগুলোর বক্তব্য রেখেছেন জাতীয় সংসদে। সেখানে সংসদ নেত্রী ছিলেন শেখ হাসিনা, উনি এটাকে গ্রহণ করে বলছেন দুর্নীতিকে নির্মূল করার জন্য যা যা প্রয়োজন সবগুলো করবে। এখন খোঁজ নিয়ে দেখা যায় যারা দুর্নীতির বিরুদ্ধে থাকবেন, যাদের আসলে আইন প্রয়োগ করবার কথা, খোদ তারাই দুর্নীতিগ্রস্ত। তখন আসলে আইনের প্রতি কিংবা সেই জায়গাগুলোতে আসলে আমাদের কতখানি আস্থা থাকবে? শুধু দুর্নীতি দমন ব্যুরো এটা একটা সংস্থা না, এটা আরো সংস্থা আছে, এনবিআর আছে, তারপরে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, বাংলাদেশ ব্যাংক। তাহলে কি সবগুলো সংস্থা একসাথে নিজেদের এই দায় নিতে চায়? হ্যাঁ, তার মানে কি সব সংস্থাকে যে দায় নিতে হবে, তারা কি কোনোভাবে কোনো দায় নিয়েছে? না, তারা তাদের চেষ্টা করতেছে বিভিন্ন, এই যে আপনার যে বলিয়াম, যে এখন যে ব্যাংকিং যে লেনদেন করতেছে, এখন অনলাইনে এনবিআর চার্জ করলে সবার তথ্য পেয়ে যাবে, বাংলাদেশ ব্যাংকের। তাহলে আমরা এই দীর্ঘদিনের দুর্নীতিকে কেন চার্জ করলাম না, কেন কোনো তথ্যই আমাদের হাতে আসলো? চার্জ হচ্ছে এগুলো আসলে মানে গোপনীয়তা রক্ষা করে, এটা একটা সাংবিধানিক অধিকার যার যার। কিন্তু সংস্থাগুলো গোপনীয়তা রক্ষা করা সাংবিধানিক অধিকার এইটা না, আমি সেটা বলি না, আমি সেটা বলি নাই। আপনাকে বলছি যে আজকে একটা আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেছেন, সেখানে তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে পত্রপত্রিকা দিবেন না যে আপনি এত টাকা রাখছেন, এত টাকা। কিন্তু এটা সংস্থাগুলো আছে, তাদেরকে অবশ্যই যে ব্যক্তি দুর্নীতি করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। ব্যবস্থা আছে। এখন এই যে তাদের যে যেমন বেনজির, মতিউর বা আরো ফয়সাল, আরো যারা যারা আসতেছে বা আসবে সামনে আসতেছে, কিন্তু তাদের যে সম্পদ আছে, তাদের যে সম্পদ আছে অলরেডি এগুলো সিজ করে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা, এগুলো অলরেডি সিজ করা হয়েছে। তাদের এই সম্পদ তারা ভোগ করতে পারবে না, এগুলোর মালিক অলরেডি সরকার, রাষ্ট্র। এখন তাদের বিচার
যখন পূর্ণাঙ্গ রায় হবে তখন বুঝবে তারা অপরাধী না জি, দোষী না বিচারাধীন নির্দোষ। বিষয় নিয়ে আসলে একেবারে সরাসরি আমাদের ফলাফল ঘোষণা বলবার মতন সুযোগ নেই, সুযোগ কিন্তু এখনো এরপরেও আসে না, আসলে সুযোগ। কতখানি আমরা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারবো, বিচার প্রক্রিয়া কতখানি সুষ্ঠু হবে সেটা নিয়েও এক ধরনের প্রশ্ন থেকে, যেহেতু তারা যথেষ্ট ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। জায়েদ আল মাহমুদ। বিচারের বিষয়টা তো চলমান একটা প্রসেস, লম্বা সময় লাগবে। এক একটা বিচার শেষ হইতে 10, 12, 5, 7 বছর সময় লাগবে। সেটা হাইকোর্ট হবে, আপিল হবে, বিভিন্ন পর্যায়ে গিয়ে জিনিসটা শেষ হবে। ইতিমধ্যে জাতি জাতাকলে পিষ্ট হয়ে যাবে, জাতি মরিচের মতো বেটে যাবে, দেশ পাচার হয়ে লুট হয়ে গেছে দেশ। প্রথম কথা হলো, প্রথম অন্যায়টা হলো যে অন্যায়ভাবে নির্বাচন, অন্যায়ভাবে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সমস্ত কর্মকর্তা কর্মচারীকে ব্যবহার করে, যে কারণে সরকার সৎসাহস রাখেনি তাদেরকে কিছু বলার জন্য। এই কারণেই কিন্তু আইনটি চেঞ্জ করেছে সরকার, সরকারি কর্মকর্তা কর্মচারীকে সুবিধা দেওয়ার জন্য আইনটিকে দুর্বল করেছে। 1979 সালের যে আইনটি ছিল সেই আইনটির মধ্যে সরকার থাকেনি, তাদেরকে শাস্তির মধ্যে না রেখে তাদেরকে বলা হয়েছে কি তিরস্কার করবে। তুমি এটা করছো কেন? তিরস্কার করবে, এইরকম ভাষায় তিরস্কার করবে। আগে ছিল কি জেল হবে, জরিমানা হবে। এই আচ্ছা, যদি দুর্নীতিবাজ তাই হতো ব্যবহার তাহলে করেছে ক্রমান্বয়ে সরকার। আচ্ছা, শাস্তি যদি থাকতো ক্রমান্বয়ে কিন্তু কমে যেত দুর্নীতি। জাহিদ ভাই, দুর্নীতিটা আপনি এই দুর্নীতিবাজ আপনার একটা ব্যবহার point করে বলতেছি। আপনারা আপনি যেটা বলতেছেন সরকারে সরকার আছেন কি? অন্যায়ভাবে, নির্বাচন অন্যায়ভাবে করেছে। বলতে কি বুঝাচ্ছেন আপনি? অন্যায়ভাবে অন্যায়ভাবে বলছি। আপনি দ্বাদশ সংসদ নির্বাচন সরকার উন্মুক্ত করে দিয়েছে, সকল দলকে 12 অংশগ্রহণ করতেছে, আপনারা আসেন ইলেকশনে জয়েন করেন। আমার পয়েন্টে আপনি হ্যাঁ, আমার সেখানে। সময়টা নষ্ট এখন করলাম। যদি আপনি না আমার সময়টা আসেন, আপনি নষ্ট করলেন তাহলে না। সরকার অন্যায় কিভাবে আমি করছে? বলছি কি এই কারণে করছে সরকার? আমি এই নির্বাচনটা করিনি, 24 সালের নির্বাচনটা। 18 এবং 13 সালের নির্বাচনে আমি প্রার্থী, আমি মাঠে দেখেছি কি হয়েছে। 13 সালে তো 153 জন আনকন্টেস্ট আপনি করে দিয়েছেন, আরেকটা দল ভোটে আসেনি। 18 সালে আপনি কি করেছেন? ওই বড় একটা দল আসছে, আর সকল দল আসছে, আসার পর ওই দলটাকে 6টা সিট ধরিয়ে দিয়েছেন। রাতের মধ্যে বাক্সগুলো 90% ভরে ফেলতেন। সকাল 8টার সময় আমি কেন্দ্রে গিয়ে দেখি, আমি 56টা কেন্দ্র ভিজিট করেছি আমার এলাকায়, সকল বাক্স গলা পর্যন্ত করেছি। এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবহার করে তো সরকার এটা করেছে, ইসলামের এই যে কারণে দিতে তাদের চাই। দুর্নীতিগুলো না, সরকার এই ধরার ধরনের সাহস রাখেনি। দুর্নীতিবাজদের ব্যবহার করে সরকার এবং সরকার কর্মকর্তা ক্ষমতায় টিকে কর্মচারী আছে। সকলে মিলে, কিন্তু সরকারে কি সৎ কর্মকর্তা কর্মচারী নাই, যোগ্য দক্ষরা নাই, মেধাবী নাই, তারা কিন্তু নিরুৎসাহিত হয়ে পড়ছে। জাহিদ ভাই, তারা কিন্তু আপনি- পদায়ন হচ্ছে না, ভালো জায়গায় পদ পাচ্ছে না। জাহিদ ভাই শুনেন, আপনি যেটা বলছেন আসলে এটা এখন একটা দুর্নীতিবাজদের সংখ্যা খুব বেশি ছিল না কিন্তু। এটা একটা ওই যে সাদের দেশে যাওয়ার গল্পের মতো হয়ে গেছে। এটা মঙ্গল গ্রহে জায়গা বুকিং দেওয়ার মতো গল্প হয়ে গেছে। না, 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 না। আপনি বারবার বাংলাদেশের মানুষ প্রত্যেকটি মানুষ জানে কি হয়েছে। গত আগে 17 বছর দেশে শুনেন, কি হয়েছে। আগে ভোটের বাক্স যেত রাত্রে, সকল ম্যাটেরিয়াল রাত্রে যেত, সেখানে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিত। এই ধরনের আগে ট্রেডিশন এখন না, আমাদের সেই ইয়া থেকে ছিল, ব্রিটিশ আমল থেকে এইভাবে ছিল, বা পাকিস্তান আমল থেকে বাক্স সেভাবে ভরে ছিল। রাখতো না তো? না না না, বাক্স ভরে রেখেছেন কোনো রেকর্ড নাই। তারপর বাক্স ভরার সময় শুনেন, বাক্স 8টার সময় বাক্স আপনার ভরা। আগে প্রশ্নপত্র কোনো কখন রেকর্ড যেত? কিংবা প্রমাণ আপনি নেই বলছেন। আপনি জাহিদ ভাই, প্রমাণ কে আমাকে দেখাবে? শুনেন, আমাকে কথা বলতে বাক্সের দেন। কেন্দ্রের ধারে কাছে ওনারা Please, যেতে দেন আপনি মানুষকে। কথা বলতে দেন। আগে প্রশ্নপত্র যখন পাস হইতো, পাস হওয়ার আগে তখন সেটা একদিনের সেন্টারে চলে যেত। এখন প্রশ্নপত্র যায় কখন? পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যে প্রশ্নপত্র কেন্দ্রে কেন্দ্রে যে পৌঁছে সেখানে বিতরণ করে। এইবার যে সিস্টেমে ভোট হয়েছে সেটা সকালে সকল সরঞ্জাম গেছে, ভোটের বাক্স গেছে, সেটা সকল 2024 ম্যাটেরিয়াল নির্বাচনে হয়েছে। সেখানে এটার বড় ভোটটা প্রমাণ আমি দিচ্ছি। খুব, এবার শামীম- ভোট একটা শামীম নজিরবিহীন। ভাই, এক মিনিট। এবারে সরকার সফল একটা ইলেকশন এটার দেওয়ার বড়- কারণে এটা বড় প্রমাণ আমি দিচ্ছি। শুধু বাংলাদেশের বাংলাদেশের এই- বামপন্থী বাড়ে নাই, এই নির্বাচন Internationally, কমিশন- শুনেন আমার কথা শেষ করতে দেন প্লিজ। পুরা ইন্টারন্যাশনাল পর্যায়ে সারা বিশ্বের কাছে মেসেজ গেছে, বাংলাদেশ গণতান্ত্রিকভাবে এখন অনেক শক্তিশালী, যে নির্বাচনটা করেছে সুষ্ঠু, এবং এটা অনেক দেশ এটা গ্রহণ করেছে। সর্বশেষ আওয়ামী লীগের সাথে বা সরকারের সাথে আমেরিকার একটা টানাপোড়েন ছিল, এটা তো জানেন আপনি, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে টানাপোড়েন ছিল, কিন্তু লাস্ট আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ সকল ওয়ার্ল্ড শেখ হাসিনাকে সাধুবাদ, ধন্যবাদ এবং অভিনন্দন রাতে জানিয়েছে। ভোট কি করার কারণে? কোনো সুযোগ ছিল না, আমি- জায়েদ আল না, না, মাহমুদ। আমি- কারণ এই আমি- অভিযোগগুলো এগুলো হয় ভিত্তিহীন। নাই। আমি আপনাকে- অভিযোগের না, কারণে অভিযোগ এবারে অবশ্যই দিনে ভিত্তিহীন বাক্স না। পাঠাইছে, রাতে অভিযোগ দেওয়া হয়নি। অবশ্যই আর সত্য। রাতে ভোট কখন হয় না? দীপালোকের এটা হলো মতো অবান্তর সত্য। কথা রাতে একটা। ভোট কখনই হয়নি, এটা কখনো হয় না, অবান্তর এটা কথা। এক আমি বলি- অবান্তর এবং আচ্ছা, বিরোধী দলের একটা অনেকে একটু প্ররোচনা। থামান, তারপর বলি। জায়েদ আল মাহমুদ। বন্ধু, Propaganda please, তাদের। একটু প্লিজ, আমি আপনার সম্মানে বলছি এবং এই স্টুডিওকে সকলকে সাক্ষী দিয়ে, দেশবাসীকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের এই নির্বাচন কমিশনারের আগের যিনি নির্বাচন কমিশনার ছিলেন, তিনি সুন্দরভাবে বহু সভা সেমিনারে বলেছেন আর রাতে ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না। বাংলাদেশের নির্বাচন কমিশনার স্বীকৃতি দিয়ে যেহেতু গেছেন। সেটি বিরোধী মানে অভিযোগ করে, উনি তাই হয়তো এটা তাদের বুঝে শব্দটিকে না, ব্যবহার না, করে। না, না, উনি বলা মানে কি? রাতে উনি আর নির্বাচন বাক্স আয়োজন যাবে, করেন। এটা বোঝাচ্ছে। আপনি ভোটের কথা বলেন না, আপনি বলছে আসেন। রাতে আর আপনি আমার বাক্স কথা যাবে না, শেষ করতে বাক্স দিবেন তো? দিনে যাবে। আমার কথা দিনে শেষ এসছে করতে এবার। দিন। তর্ক পরে করব, আমার কথা আগে শেষ করতে দিন। একজন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, যিনি নির্বাচনটা আয়োজন করেন, তিনি যখন স্বীকার করে ফেলেন যে আর রাতে ভোট হবে না, দিনের ভোট যেহেতু দিনই বিরোধী হবে, দল তার মানে রাতে দীর্ঘদিন ধরে হয়েছে, এই বিষয় নিয়ে তার মানে রাতে হয়েছে, আন্দোলন বাক্সগুলো ভরে করছিল। গেছে।
আমি বললাম যে আমি প্রার্থী, আমি কেন্দ্রে গিয়েছি, সকালবেলা পুলিশ আমাকে বাক্সের কাছে যেতে দেয় না, কেন্দ্রের কাছে যেতে দেয় না, জনগণকে দৌড়ায় রাখে, আওয়ামী লীগের কর্মীরাও দৌড়ায়, পুলিশও দৌড়ায়, যাতে জনগণ কেন্দ্রের কাছে না আসে। প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসা করি তুমি কোথায়, ওই একটা রুমের মধ্যে বসে আছে, কি করে, ওরে বসে বসে সিল মারে, ডাইকে আনলাম, বাক্স ভরা কেন, সকাল 8টার সময় ভোট শুরু হয়েছে, 8:30 মধ্যে বাক্স বললো কে, শতকরা কেন্দ্রের সামনে 10 জন লোক নেই, বাক্সটা বললো কে, স্যার সরি স্যার, আমাদের চাকরিটা বাঁচাইতে হবে। ইসকান্দার মির্জা শামীম, সেখানে আপনাকে দেশের মানুষ 18 কোটি মানুষ সাক্ষী, আওয়ামী লীগকে সাক্ষী করতে হবে না, আওয়ামী লীগের কর্মীরাও জানে, আওয়ামী লীগের কর্মীরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারাও ভোট দিয়েছে, তারাও ভোট দেয়নি, তারাও তাদের কর্মীরাও 90% এমনি জিতে যাবে। শুনেন, এটা হলো জাদুর গল্পের মতো আর কি, আমরা জাদু দেখি না, ওই যে বেলকিবাজি জাদু। সত্য, আজকে আপনি একটা ভোট দেন, জাতিসংঘের তত্ত্বাবধানে ভোট দেন, একটা সুষ্ঠু ভোট দেন, নিরপেক্ষ ভোট দেন আপনি, অথবা একটা গণভোট দেন যে দলীয় সরকারের অধীনে হবে না জনগণের নিরপেক্ষ সরকারের অধীনে, দেখবেন নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের পক্ষে শতকরা 95-99% মানুষের সমর্থন। আপনি তো এখানেও কত শক্তিশালী, এটাই তো প্রমাণ। আপনি আমাকে কথা বলতেছেন, আমাকে বাগদুতে উঠতেছেন, আমি বিরোধী দল, আমি জনগণের কথা বলবো, আমি আসছি জনগণের কথা বলতে, আমি দেশের কত শক্তিশালী, আপনাদের কাছে আমরা আসলে দুর্বল সবাই, এখানেও কথা বলার স্পেস নাই। হ্যাঁ, মাঠে তো নাই, জনগণের কথা বলবো। না, জনগণ, আমরাই তো জনগণ লিড দিই। আমরা প্রতিদিন সকাল থেকে বের হয়ে ঘুমানোর আগ পর্যন্ত অন্তত 2-4টা জনগণের আমরা আমাদের তো মিছিল মিটিং করতে দেন না, দেখি, আমাদের তো আর অন্য কোনো কথা বলতে দেন না, একটা মন্ত্রণালয় সংসদ সবকিছু আপনাদের দখলে, আমাদের একটা বিরোধী কথা বলা ছাড়া জায়গা নেই, রাজপথের কথা বলতে দেন না, জনগণের শুনে গুম খুন করে ফেলেন, কিডন্যাপ করে ফেলেন, মিছিল ভেঙে দেন, ব্রেকডাউন করে 28 অক্টোবরের মতো ব্যক্তিরা যারা কথা বলার জায়গা রাখেন, জনগণের উপকারে আসেন না, শুধু জনগণের সমালোচনা করেন, সরকারের সমালোচনা করেন। আপনার পাশে ব্যক্তি জড়ো, আপনি একটা ফ্যাসিলিটি কিনে দেওয়ার জন্য যাবেন না, তার একটা হাসপাতালে ভর্তি হোক, তাকে দেখতেও যাবেন না, আত্মীয় সহযোগিতা করবেন না, শুধু বসে বসে সমালোচনা করবেন। এটা হলো আপনাদের একটা কালচার পরিণত হয়েছে। সরকার রাতের ভোট বলেন, ইয়ের ভোট বলেন, সরকার বারবার আহ্বান করছে যে দ্বাদশ সংসদ নির্বাচন গেছে, সেটা তো একটা মডেল নির্বাচন বাংলাদেশের ইতিহাসে। এই ধরনের নির্বাচন অতীতে হয় না, কখন হয় নাই। আপনার তো নির্বাচন ব্যবস্থা তো আমরা জিয়ার আমল থেকে ভেঙে দিয়েছেন, এরশাদের আমল থেকে ভেঙে দিয়েছেন, সেটাকে পুনরুদ্ধার করার জন্য, দেশের যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করছে, অর্থাৎ দুর্নীতি হোক কিংবা নির্বাচন হোক, বিরোধী দলগুলো তাদের যে কাজ করার কথা ছিল কিছুই করেনি, তাদের দায়িত্ব কেন পালন করবে না? জন্য আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। আজকে এই গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখছে, সেই সুবাদে আপনারা আজকে কঠিনভাবে সমালোচনা করেন। আপনাদের সমালোচনা শুরু আপনাদেরকে জানাই, এরশাদ সাহেব যখন পাওয়ারে আসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী তখন একটা বিবৃতি দিয়ে বা স্টেটমেন্ট দিয়ে উনি সাংবাদিকদের সামনে বলেছে, বা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা এসছে যে আই এম নট আনহ্যাপি। এরশাদ সাহেব পাওয়ার নেওয়ার পরে উনি এই মন্তব্যটা করেছেন। আজকে বন্ধুরা সেটা ভুলে গেলে হবে না, আওয়ামী লীগ যতবার পাওয়ারে আসছে, কিন্তু বিরোধী দল হিসেবে জায়েদ আল মাহমুদ আপনারা সরকারের সমালোচনা ছাড়া ততবার কিছুই কি জাতীয় পার্টির করেছেন সাথে জনগণের এসেছে। জন্য? উনি 21 বছর পরে আপনারা যখন ক্ষমতা আসছেন 96 সালে, জাতীয় পার্টির সমর্থন নিয়ে জাতীয় পার্টির প্রত্যক্ষ পরোক্ষ সকল রকমের সহযোগিতা নিয়ে আপনারা এখন 3 মেয়াদে 4 মেয়াদে আছেন, এইটাও জাতীয় পার্টির সাথে। এখন এখানে দেখা যাচ্ছে আমাদের জাতীয় পার্টি ক্ষতি করেছেন, দল জনগণের সাথে না থাকতো জাতীয় পার্টি কি সংসদে আসতে পারতো? অবশ্যই পারতো। ইসকান্দার মির্জা শামীম, এরশাদ সাহেব জেলে থেকে 5টি আসন জিতেছেন। অবশ্যই না। এরশাদ সাহেব জেলে থেকে 5টি করে আসন জিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 3টির মধ্যে 2টি ফেল করেছে। 1991 সালে এরশাদ সাহেব জেলে থেকে 5টিতে পাস করেছে। অনেক উন্নয়ন করছে ওনার এলাকার জন্য, এটা ওনার মানে এটা সত্য। এরশাদ সাহেব সারা দেশে উন্নয়ন করছে, বরঞ্চ রংপুরে করেনি। এরশাদ সাহেব যমুনা সেতু করছে, দাউদকান্দি সেতু করছে, পদ্মা সেতু করছে, মেঘনা সেতু করছে, পদ্মা সেতু আপনারা করছেন। আপনি জাতীয়বাদী করেন বা আওয়ামী লীগের সরকারের কট্টর বিরোধী করে হিসাবে বুদ্ধিজীবী সাজতেছেন আপনি। না, বুদ্ধিজীবী সাজতে আমি সত্য কথা বলছি, আপনাকে না, আমি সবাইকে বলছি, আমাদের যারা বর্তমান বাংলাদেশে বুদ্ধিজীবী আছে, যারা রাতারাতি শুধু সরকারের সমালোচনা করে, দেখা যাচ্ছে বা বিএনপিরও ইদানিং দেখা যাচ্ছে শুধু সমালোচনার কিছু না, এখন দেখা যাচ্ছে তাদের পিছনে একটু ফিরে তাকান, তাদের যেখানে জন্ম, যারা যেখানে বেড়ে উঠছে বা তাদের এলাকার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা আছে কিনা, শুধু সরকারের সমালোচনা শুধু নয়, তাদের এটা ছাড়া এটা হলো তাদের মনে হয় যে একটা এবং সেটা নিশ্চয়ই সব ধরনের রাজনৈতিক দলের জন্য দেখতে চাই আমরা। ইসকান্দার মির্জা শামীম, জায়েদ আল মাহমুদ, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, দেশ সন্ধ্যার আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।